আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতিতে এখন ঘুরে ফিরে একটা প্রশ্ন অনেকের মধ্যেই যাচ্ছে বা অনেকেই তুলছেন, আওয়ামী লীগ কি ফিরবে? প্রশ্নটার সহজ সরল কোনো উত্তর নেই। তার আগে যে প্রশ্নটা করা দরকার সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কি ফিরতে চাইছে? লক্ষণ বলছে তারা আসলে অনিশ্চিত এই কারণে, এবং এই অনিশ্চয়তার মধ্যে তারা এই কারণে পড়েছে যে দীর্ঘ 15 বছরের যে লুটপাট তাদের নেতৃত্ব করেছে এবং যে অর্থ তারা বাইরে পাচার করে দিয়েছে, সেই অর্থ দিয়ে তারা মোটামুটি শান্তিতে স্বস্তিতে পরের জীবনটা পার করে দিতে পারবে বলে তারা ভাবছে। কেউ কেউ জেলে আছেন বটে, তাদের তেমন কিছু করবার নেই। আইন অ্যালাউ করলে, বিচার বিভাগ অ্যালাউ করলে তারা হয়তো কখনো না কখনো মুক্তি পাবেন। কখনো কখনো সরকারের দয়ার উপর হয়তো তাদেরকে নির্ভর করতে হতে পারে, কেননা এই সরকারের, বর্তমান সরকারের দায় একটু কম। কারণ যেগুলো মামলা হয়েছে সেগুলো তাদের সময় হয়নি, তারা মাত্র 1 মাস দায়িত্ব পালন করছেন। মামলাগুলো হয়েছে আগের সরকারের আমলে। আইন কানুন যা পরিবর্তন হয়েছে বিচার করবার জন্য, সেটাও আগের সরকারের আমলে। সব মিলে মূল দায়টা আগের সরকারের, যারা এখন ক্ষমতায় নেই। আওয়ামী লীগের কথা এই কথা বলছিলাম যে অভ্যুত্থানের পর বা পতনের পর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া আমরা কোথাও দেখিনি, একটা স্টেটমেন্ট দেখিনি। আওয়ামী লীগের নেতাকে কার কি দায়িত্ব সেটা আমরা দেখিনি। ওই যে বলছিলাম যে সারা দেশে অসহায় নেতাকর্মীরা আছেন অনেকেই, কিন্তু তারা জানেন না আসলে কার কথা তারা শুনবেন। আমরা মাঝে মধ্যে শুনতে পাই তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয়, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যোগাযোগ হয়, কিন্তু সেটা কতদিন এই লক্ষ কোটি নেতাকর্মী বা সমর্থককে আশ্বস্ত করে রাখতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। আওয়ামী লীগের ইতিহাসে এরকম ঘটনা এর আগে যে ঘটেনি তা নয়, এর আগেও ভুল ঘটে গেছে। একসময় আমরা শুনেছি যে আমেনা বেগম, তিনি আওয়ামী লীগ অফিসে প্রদীপ জ্বালিয়ে রাখতেন। আমরা আরেক সংকটকালে দেখেছি যে জোহরা তাজউদ্দিনের মতো ঠিক মাঝারি মানের নেত্রী, তখনকার সময় মধ্য গোত্রের নেত্রী, তিনি এসে হাল ধরেছেন। আমরা আরো কিছু নেতার কথা শুনেছি যে যারা সংকটকালে সামনে এসেছেন, হাল ধরেছেন। সেই সময়গুলো খুব সুখকর ছিল না, স্বস্তিকর ছিল না, কিন্তু তারা চেষ্টা করেছেন, কারণ তখন রাজনীতিটা ছিল। আর গত 15 বছরে আওয়ামী লীগ রাজনীতিটা নষ্ট করে দিয়েছে, সংগঠনটাকে শেষ করে দিয়েছে। আর প্রকৃত ত্যাগী রাজনীতিবিদদের জায়গায় ভুইফোর, হাইব্রিড, ব্যবসায়িক মনোবৃত্তির, যাদের মূল কাজ ছিল লুটপাট, অর্থনীতি আর যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা, অন্যের জীবনের বিনিময়, অন্যের অর্থের বিনিময়, অন্যের সম্পদের বিনিময়, সেগুলোকে গ্রাস করে, জীবন গ্রাস করা, সম্পদ গ্রাস করা, কোনোভাবে সময়টা পার করাই ছিল তাদের লক্ষ্য। কারণ আখেরটা তারা গুছিয়ে নিয়েছিলেন। আরেকটা বড় কারণ, এই যে 24-এর 5ই আগস্টের পর আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ের কোনো নেতা কর্মীর মধ্য থেকে বাংলাদেশের জনগণ একবারের জন্য কোনো অনুশোচনার কথা শুনেনি। আপনি সেটা যা ঘটেছে তাকে কমিয়ে বলতে পারেন, যা ঘটেছে তার দায় অন্যের উপরে চাপাতে পারেন, কিন্তু একেবারেই পুরো ডিনায়াল, পুরো অস্বীকৃতি, এটা বাংলাদেশ বরদাস্ত করে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল অনেকেই ঘনিষ্ঠ ছিলেন, এখনো কারো কারোর সঙ্গে যোগাযোগ হয়। তাদেরকে আমরা বহুবার বলতাম, আমি তো বলতামই, অন্যরাও নিশ্চয়ই বলেছেন, যে একবার আওয়ামী লীগ নানা অপকর্ম করে ক্ষমতায় আসতে 21 বছর লেগেছিল, এবার হয়তো 42 বছর লাগবে। তাদের স্বপ্ন ছিল 40-41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা, কিন্তু 24-এই তাদের পথযাত্রা বন্ধ হয়ে যায়। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা, তার যে ইতিহাস, মুক্তিযুদ্ধের সঙ্গে যে সম্পর্ক, তার যে এক সময়কার অসাম্প্রদায়িক রাজনীতি, সেটা বাংলাদেশের জন্য জরুরি ছিল। শুধু অসাম্প্রদায়িকতার কথা বলি কেন, আওয়ামী লীগ মূলত
প্রতিনিধিত্ব করেছে বা যাদেরকে ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করার চেষ্টা করেছে, তারা হচ্ছে বাংলাদেশের দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ। মধ্যবিত্তদের মধ্যে তাদের একটা প্রভাব ছিল। এবং বাংলাদেশের এই যে দ্বিদলীয় রাজনীতি, সেটা অনেকে পছন্দ করতেন না, কিন্তু বাস্তবতা এটাই ছিল যে আসলে মূল রাজনীতির ধারাটা আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে ধরে রেখেছিল। অনেক অপকর্ম তারা করেছে, অনেক ভুল ত্রুটি করেছে, অন্যায় করেছে, কম আর বেশি, এবং সেই অনুযায়ী তারা প্রায়শ্চিত্ত ভোগ করেছে। কিন্তু আওয়ামী লীগ 2024-এর 36 দিনে যা করেছে, এবং তার আগের 15 বছর না হয় বাদই দিলাম, এর প্রায়শ্চিত্ত তারা কতকাল করবে আমি জানি না। তবে সেই প্রায়শ্চিত্ত কাটিয়ে বা সেখান থেকে বেরিয়ে আসবার যে চেষ্টা, সেটা তাদের মধ্যে একেবারেই নেই। শেখ হাসিনা এখনো পুরো নিয়ন্ত্রণ দলের উপরে রাখতে চাইছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের জনগণ, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, শিশু কিশোর তরুণরা, তাদের কাছে তার অ্যাকসেপ্টেন্স একেবারেই মাইনাসে। এবং তিনি এবং তার পরিবারের সদস্যরা রাজনীতিতে আবার কামব্যাক করবেন নিকট ভবিষ্যতে, এমনকি দূর ভবিষ্যৎ, সেটা অনেকেই মনে করেন না। কিন্তু দল হিসেবে হয়তো আওয়ামী লীগের কিছু ভালো মানুষ এসে দলটাকে এবং রাজনীতিকে ফেরত আনার চেষ্টা করতে পারতেন, এবং সেটা যদি করতে পারতেন এবং তারা ভুল ত্রুটি স্বীকার করে, অবশ্য জামাতের মতো গৌথরে থাকলে খুব একটা আকারে ফল হবে না। কারণ জামাতের আজকের যে উত্থান, বাংলাদেশের যে মাটি, আলো, বাতাস এবং তার যে জন্মের ইতিহাস, সেই ইতিহাসে জামাতের এই রাজনীতি কতদিন টিকবে, কতদিন তারা এই অবস্থায়, আজকে যে অবস্থায় আছে, এবং তার একটা বড় কারণ আওয়ামী লীগের অনুপস্থিতি, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি জামাতকে মোকাবেলা করে কতটা সময় পার করতে পারবে, কেননা বিএনপি যে মধ্যপন্থা রাজনীতি করছে এবং বিএনপি যে সবাইকে নিয়ে ইনক্লুসিভ একটা পলিটিক্স করবার চেষ্টা করছে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা কতটা জামায়াতের যে অতীত, তার যে দুষ্ট বুদ্ধি, তার যে অপকৌশল, সেই কৌশলকে মোকাবেলা করতে পারবে, এবং এই সুস্থ রাজনীতির ধারা, সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। এবং এখানে অনেক কাঠখড় পোড়াতে হবে। তার মধ্যে আছে দেশের সামগ্রিক অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক বাস্তবতা। এই জায়গাটাতে আওয়ামী লীগ থাকলে হয়তো অনেকখানি সহজ হতো, এবং সেক্ষেত্রে হয়তো জামাতের আজকে যে উত্থান, সেই উত্থানটা হতো না। গণতান্ত্রিক রাজনীতিতে জামাতের উত্থান নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, যে কোনো দল, যে কোনো রাজনীতি থাকতেই পারে, ধর্মভিত্তিক রাজনীতি তো আমাদের আপত্তি নেই। কিন্তু আপত্তিটা হচ্ছে যে বাংলাদেশকে অস্বীকার করা। আপত্তিটা হচ্ছে আমরা যখন দেখি জাতীয় সংসদে জাতীয় সঙ্গীত বাজবার সময় তারা সম্মান জানায় না, দাঁড়ায় না। আপত্তিটা দেখি তারা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, ধর্মকে পুঁজি করে রাজনীতি করবার চেষ্টা করছে, বেহেস্তের টিকিটের ব্যবসা করছে। তখন আমাদের আপত্তি। তারা মুখে ধর্মের কথা বলে, কিন্তু আচরণে, কাজে, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের তৎপরতা দেখেন, তাদের এবং তাদের মিত্রদের, তা ধর্মের ধারে কাছেও নেই। এত অশ্লীল, এত নোংরা। এই নোংরা ভাষা, অশ্লীল ভাষা যে অন্যান্য দলগুলো চর্চা করে না বা আওয়ামী লীগও করেনি তা নয়, কিন্তু ধর্মের নামে তারা করেনি, এবং এত নোংরা ভাবে করেনি। কাজে ভবিষ্যতে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি যদি আওয়ামী লীগের মতো শক্তি বা ওই ধারার রাজনীতি অনুপস্থিত থাকে, এবং সেটার একটা বড় সমর্থন বিএনপি পাচ্ছে, আমরা জানি বিগত নির্বাচনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, যাদেরকে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত করা হতো, তারা মোটামুটি ভাবে একচেটিয়া বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু এককভাবে বিএনপি সেটা করতে পারলে খুবই ভালো, এবং অবশ্যই একটা গণতান্ত্রিক রাজনীতি হিসেবে সবাইকে রাজনীতি করবার অধিকার এবং সুযোগ বিএনপি করে দিবে ক্ষমতায় থেকে। কিন্তু তার নিজের ক্ষমতার ভিতটাকে শক্ত রাখতে হবে, এবং তার সঙ্গে জনগণের সম্পর্কটাকে আরো সক্রিয় করতে হবে। যারা তাদেরকে ভোট দিয়েছে এবার, অতীতে দিত না বলে সাধারণভাবে ধারণা, তাদেরকে, বিশেষ করে সংখ্যাগুরু যারা, তারা সবসময় সুযোগ পায়, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়, ধর্ম, বর্ণ, গোত্রের বিবেচনায় তারা অনেক কিছু থেকে বঞ্চিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য অধিক
পারলে তিন ডবল সুযোগ সুবিধা নিশ্চিত করা উচিত আমি মনে করি। এবং সেটা করতে পারলে এই জনসমর্থন বিএনপির প্রতি দীর্ঘমেয়াদে থাকবে। মধ্যমেয়াদে কি হবে সেটা একটু বলা কঠিন, কারণ এই পথটা খুব সহজ হবে না বিএনপির জন্য, এবং বিশেষ করে যেখানে জামায়াতের মতো রাজনৈতিক শক্তি, এবং বিএনপি যদি কোনো কারণে ভুল করে, বিএনপি যদি ডেলিভার করতে না পারে, তাহলে বাংলাদেশ যে শক্তির হাতে চলে যাবে, সেই শক্তি ৭১-এর পরাজিত শক্তি, সেই শক্তি বাংলাদেশকে একটা ভিন্ন ধারায় নিয়ে যাবার শক্তি, এবং সেই শক্তি সামগ্রিক বিচারে একটা অশুভ শক্তি, যারা মুখে কথা বলে এক, কাজ করে আরেক। কাজে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে শক্তি, বাংলাদেশে গণতন্ত্রের পক্ষের যে শক্তি, গণতন্ত্রকে হরণ করবার, গণতন্ত্রকে ধ্বংস করবার অভিযোগ সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে কম বেশি আছে, কিন্তু তার মধ্যে যে শুভ উদ্যম সম্পন্ন মানুষ আছে, এবং বিশেষ করে যে রাজনৈতিক ধারা, সেই ধারাগুলোকে শক্তিশালী করে তুলতে হবে। যারা অসাম্প্রদায়িক রাজনীতি করবে, যারা স্বচ্ছতা জবাবদিহিতার পক্ষে থাকবে, লুটপাটের বিরুদ্ধে থাকবে, দুর্নীতির বিরুদ্ধে থাকবে, চাঁদাবাজদের বিরুদ্ধে থাকবে, মুখে কথা এক, কাজে আরেক, এরকম মোনাফেকদের পক্ষে নয়। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।